দাঁতের পোকা, বাতের ব্যথা, মাজার ব্যথা, রস ভাত খুলাই, বিখাদির পোকা খুলাই, বাতের ব্যথা ফেলাই, মাজার বিষ ফেলাই, রস ভাত খুলাই, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, দাঁতের পোকা। চাঁদপুর শহর ঘেঁষা ডাকাতিয়া নদীর পাড়ে 270টি হতদরিদ্র বেদে পরিবারের বাস। ডাকাতিয়া নদীটি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে প্রমত্তা মেঘনা নদীতে পড়েছে। ডাকাতিয়া ও মেঘনা নদীর উপর নির্ভর করেই শতাধিক বছর ধরে বেদে পরিবারগুলোর জীবন চলছে। ডাকাতিয়া নদীর বেদেরা সান্দার গোত্রের, অর্থাৎ এরা সবাই মৎস্যজীবী। নদীতে মাছ কমেছে, নদীর নাব্যতাও কমেছে। সময়ের সাথে উন্নয়নের সাথে খাপ খাওয়াতে এরাও অনেকে নৌকা ছেড়ে ডাঙায় ওঠার আপ্রাণ চেষ্টা করছেন। বর্ষায় ডাকাতিয়া নদীর পাড় তলিয়ে যায়, তাই তাদের প্রায় সব ঘরই বাঁশ কাঠের মাচার উপর। বেদেরা অধিকাংশই ভূমিহীন, কাজেই ভূমিতে বাস করার প্রথম প্রচেষ্টা হিসেবে তাদের অনেকে ডাকাতিয়া নদীর উত্তর পাড়ে জেগে ওঠা চর বা সরকারি জমিতে ঘর বেঁধেছে। ডাকাতিয়া নদীর পাড়ে এই বেদি নৌকা বহরে আছে 150-এর অধিক নৌকা। দেশের আর কোথাও এত বড় বেদি নৌকা বহর চোখে পড়ে না। ডাকাতিয়া নদীর বেদেদের দাবি, তারা 150 বছর ধরে আছেন নদীর এ জায়গাটিতে। তবে বেদেরা এখন পরিবর্তন চান। তারা বুঝতে পারছেন পানির মধ্যে এবং নৌকায় তাদের কোনো ভবিষ্যৎ নেই। নৌকা ছেড়ে ডাকাতিয়া নদীর পাড়ে সরকারি খাস জমিতে ঘর বাঁধাও সহজ হচ্ছে না। শুরুর দিকে 2013 সালে তারা যখন ঘর তুলতে শুরু করেন, তখন তাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এমন অভিযোগ করেন তারা। এরপর তারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWTA সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রশাসনের কাছে সাহায্যের জন্য আবেদন নিবেদন করেছেন এবং তারা এখনও টিকে আছেন ডাকাতিয়া নদীর পাড়ে। এখানকার বেদেরা বলছেন ডাকাতিয়া নদীই তাদের ঠিকানা, এখানেই তারা ভোটার। কাজেই ডাকাতিয়া নদীতে যে ভূমি জেগে উঠেছে সে ভূমিতে তাদেরই অধিকার বেশি। আমাদের মনে করেন স্যার, ওখানে জমিন জমন কাটাইতেছি স্যার, এটি আমাদের জীবন না স্যার। এভাবে নৌকায় মানুষও থাকবে না স্যার। আর ওখানে স্যার এই যে সরকারিভাবে যেরকম মানুষের ঘর বাড়ি পাইতেছে, আমাদের স্যার এরকমভাবে পাইতেছি না স্যার। আমাদের সরকার দেব না স্যার। আমাদের সরকারি নাগরিক অধিকার আছে পাওয়ার জন্য। আর কত আমাদের বাপদারা রইল, আমরা রইলাম। আর স্যার এখন মেঘ বৃষ্টিতে খুব নৌকা রাখতে খুব কষ্ট স্যার, খুব কষ্ট। মেঘ বৃষ্টিতে নৌকা রাখা যায় না স্যার। ঝড় বন্যা ওইটা এইটা ঢেউ ঢেউ অনেক বাল বাচ্চা মারা গেছে স্যার আমাকে নৌকর্তন করে স্যার। সরকার তাদেরকে এ ভূমির স্থায়ী বন্দোবস্ত দিক, এমন দাবি জানাচ্ছেন তারা। BIWTA ও প্রশাসন ডাকাতিয়া নদীর পাড়ে বেদিদের প্রতি খানিকটা সদয় হলেও গাজীপুর জেলার টঙ্গী পৌরসভার মধ্যে তুরাগ নদীর পাড়ে বসবাসকারী বেদিদের প্রতি সদয় হতে পারেনি। টঙ্গী ব্রিজের ঠিক পশ্চিমে
তুরাগ নদীর উত্তর পাড়ে 2019 সালের শুরুতেও ছিল 300টির মতো বেদে পরিবারের ঘর বসতি। আর নদীতে সারিবদ্ধভাবে ছিল 50টির মতো বেদে নৌকা। নদীর পাড় দিয়ে BIWTA তৈরি করে দিয়েছে ওয়াকওয়ে। তুরাগ নদীতে এবং পাড়ে এসব পরিবার শতাধিক বছর ধরে বসবাস করে আসছে বলে দাবি তাদের। তুরাগ নদীতে মাছ ধরা ও মাছের বেচাকেনাই ছিল তাদের প্রধান পেশা। তুরাগ নদী এখন দূষিত, মাছ নেই, তবে সান্দার গোত্রের এসব বেদে এখনও মাছ কেনা বেচা করেন। 2018 সালের সেপ্টেম্বর মাসে টঙ্গী ব্রিজের পশ্চিমে নতুন ব্রিজ নির্মাণ করতে গিয়ে 94টি বেদে পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 57 নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার। বেদে সম্প্রদায়টা সাধারণত সরকারি সম্পত্তিতেই বসবাস করে, তাদের নিজস্ব সম্পত্তি খুব কমই থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের উপর একটা অমানবিক আচরণই করা হয়েছে, তাদেরকে সুযোগও দেওয়া হয়নি অথবা তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। BIWTA হঠাৎ করেই তাদেরকে ভেঙে দিয়েছে এবং তারা খুব মানবতার জীবনযাপন করছে। এই মুহূর্তে তারা কে কোথায় আছে সকলের অবস্থানও আমার জানা নেই, কারণ যে যেখানে সুবিধা পেয়েছে ভাড়া হিসাবে বা নৌকায়, ইভেন তাদেরকে নৌকায় থাকাটা নিয়েও বিভিন্ন রকম জটিলতা আছে, কারণ আপনারা জানেন নিরাপত্তার একটা বিষয় আছে, প্লাস নদীতে নৌকায় থাকবে এটা নিয়েও BIWTA একটা মাথা ব্যথা আছে, তারা এটাকেও প্রশ্রয় দিতে চাচ্ছে না। তাই আমি তাদের হয়ে আমি সরকারের কাছে দাবি জানাই তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এবং আমাদের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারে খুবই স্পর্শকাতর অবস্থায় আছেন। উনি সবসময় যারা দরিদ্র বা হতদরিদ্র তাদের খোঁজখবর নেন এবং চেষ্টা করেন তাদেরকে কিছু করার জন্য। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও অনুরোধ জানাই, বিনীতভাবে অনুরোধ জানাই তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা যেন অচিরেই নেওয়া হয়। শহর থেকে দূরে গাজীপুর জেলারই আরেকটি জায়গা কাকালিয়া গ্রাম। কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের এ গ্রামও তুরাগ নদীর পাড়ে। সড়ক ও রেল লাইনের পাড়ে ব্রিজ ঘেঁষে এখানে একসময় 200-র মতো বেদে পরিবার নৌকায় বসবাস করত। তুরাগ নদীর পাড়ে সারিবদ্ধ নৌকাগুলো সবার নজর কাড়ত। ধীরে ধীরে নৌকাগুলো কমতে থাকে। 2016-তে এসে নৌকার সংখ্যা 60-এর কম বেশি, আর 2018 সালে 7-8। নদীর পাড়ে নৌকার বেশ কিছু ছই চোখে পড়ে। সেখানে বাস করে বেশ কিছু বেদে পরিবার। অনেক নৌকা পরিত্যক্ত অবস্থায় পচে গলে যাচ্ছে। কাকালিয়ার বেদে পরিবারগুলোর অধিকাংশ নদীর পাড়ে খাস জমিতে উঠে গেছে। এদের সবাই নানা মান ও মাপের টিনের ঘর তুলেছে। তবে ভূমির মালিকানা এবং কৃষি এখনও তাদের কাছে মরীচিকা। তাই অনেকে এখনও আদি পেশা মাছ ধরা এবং গ্রামে গ্রামে ঘুরে প্রসাধনী ও তাবিজ কবজ বিক্রি করার সাথে জড়িত। আবার কেউ কেউ পার্শ্ববর্তী পোশাক কারখানায় কাজ করছেন। কিন্তু একটি বিষয় পরিষ্কার,
তারা আর নৌকায় ফিরবেন না। দেশব্যাপী অধিকাংশ বেদেই নৌকা ছেড়েছেন। পদ্মা নদীর পাড়ে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খড়িয়া, গোয়ালিমান্দ্রা ও কনকসার গ্রামে আজ যে 10,000-এর অধিক বেদের ঠিকানা, তারা একসময় ছিলেন নৌকার মানুষ। এই গুচ্ছ গ্রামে আপনার পরিবার কতদিন আছে? হ্যাঁ, কয় বছর? 30 ঘর। কতদিন ধরে? 16 বছর। হ্যাঁ, 16 বছর। 16? ও, এই ঘরগুলো এতদিন ধরে আছেন? এখানে তো আগে আসছি, খেয়াল করিনি। নৌকায় করে চারিদিকে ছুটতেন তারা। পদ্মা ভেঙেছে, গড়েছে, তাদের জীবনও ভেঙেছে, আবার নতুনভাবে গড়েছে। পদ্মা পাড়ের এসব বেদের এখন আর নৌকা নেই। তারা এখনও হেঁটে হেঁটে গ্রামে গঞ্জে তাদের আদি পেশা চালিয়ে যাচ্ছেন। কোমরে ব্যথা ফেলাই, দাঁতে পোকা ফেলাই, মাথার ব্যথা, বাতের ব্যথা, দাঁতের পোকা, বাতের ব্যথা, মাজার ব্যথা, রস ভাত খুলাই, বিখাদির পোকা খুলাই, কোমরের ব্যথা ফেলাই, মাজার বিষ ফেলাই। শরীর থেকে বিষ রক্ত বের করা, দাঁতের পোকা ফেলা, প্রসাধনী ও তাবিজ কবজ বিক্রি, এসব কাজ বেদে নারীরা আর পছন্দও করেন না। উনার মানুষই বান মারছিল, খেতে করছিল, বুঝছেন? তার আমি ওষুধ দিছি, নাভি খুলছি, টাইনে দিছি, আল্লাহ তো ইনশাল্লাহ তো ভালো। আদি পেশার এখন আর কদর নেই, এসবে রোজগারও কমে গেছে। তাই বেদেদের মধ্যে পেশা পরিবর্তনের প্রবণতা লক্ষণীয়। অন্যান্য জায়গার বেদেদের মতো মুন্সিগঞ্জের বেদেরাও প্রতিজ্ঞাবদ্ধ, তারা স্থায়ীভাবে ভূমিতে বাস করবেন। আর এই ঘরটা দেখতে এরকম কেন? এটা আমাদের যেটা নৌকায় বসবাস করতো, নৌকাটা ভেঙে আবার যখন মালামাত করতো তখন এই পজিশন করে এটার ভিতরে থাকতো আর নৌকাটা সারতো, সেই হিসাবে এটা আমরা ডেরা বলি। সারা বছর যে যেখানেই থাকুক না কেন, কোরবানির ঈদে এবং নির্বাচনের সময় সবাই একত্র হন এখানে। এ সময় তারা সামাজিক আচার অনুষ্ঠান, বিবাহ ইত্যাদি সম্পূর্ণ করেন। এটাই তাদের মিল, অর্থাৎ মিলন মেলা। মেল মানেই আনন্দ উৎসব। বিচার, সালিশ, বিবাহ ও অন্যান্য সামাজিকতার পাশাপাশি এ সময় চলে নাচ, গান, আনন্দ ফুর্তি এবং সাধ্যমতো ভালো মন্দ খাবার দাবার। হিন্দি ছবির নাচ গানের সাথে তাল মিলিয়ে বেদে যুবক যুবতীরা উন্মত্ত হয়ে ওঠে বিয়ের অনুষ্ঠান বা সান্ধ্যকালীন আয়োজনে। আর তাদের ঘিরে জড়ো হয় নানা বয়সের মানুষ। আনন্দ উৎসবে শরিক হয়ে তারা ভুলে যেতে চায় তাদের সারা বছরের কষ্টের কথা। নদী থেকে ভূমিতে স্থায়ী বসতি গড়ার আরেক উদাহরণ বরিশালের টর্কিচর বেদেপল্লী। গৌড় নদী পৌরসভার মধ্যে এ বেদেপল্লী গড়ে উঠেছে
আড়িয়াল খাঁ নদীর একটি শাখার পাড়ে। চমৎকার এ ছোট নদী একে বেঁকে চলে গেছে টর্কি বন্দরের ভেতর দিয়ে। এই নদীর পশ্চিম পাড়ে 7টি বেদে পরিবার চমৎকার সব ঘর তৈরি করেছে। ফাঁকে ফাঁকে বাঁশ কাঠের মাচার উপর নৌকার আদলে জীর্ণ ঘরও আছে। পঁচিশ বছর আগেও তারা সবাই ছিলেন নৌকার বাসিন্দা। তখন থেকে তারা কিছু কিছু জমি কিনে এখানে স্থায়ী বসতি গড়ে তোলেন। আমাদের এই ঘর বাড়ি এখানে 22 থেকে 22-23 বছর হবে। আমরা নৌকার থেকে টর্কির চরে এই বসবাস করেছি 22-23 বছর হয়েছে। কিভাবে সেটা শুরু করলেন? এই তো আস্তে আস্তে প্রথম দিয়ে আমি নিজে কিনছি। আমার কেনার পরে আস্তে আস্তে আমার আরেক ভাই কিনছে, আরেক ভাই কিনছে, আরেক ছেলে কিনছে, আরেক মেয়ে কিনছে। এইভাবে সহযোগিতায় আমাদের প্রায় 60-70 ঘর হয়ে গেছে। যখন নৌকা ছিলাম তখন ধরুন আজকে টর্কির বন্দরে কাছে নৌকা লাগাইছি, এইখানে 2-4 দিন থাইকিয়া ব্যবসা বাণিজ্য করছি। আবার টর্কির দিকে নৌকা ছাড়িয়ে গরু নদী গেছি, গরু নদী 2-4 দিন রয়েছি। আবার গরু নদী থেকে পিঁপড়েকাঠি গেছি, ওখানে 2-4 দিন রয়েছি। আবার পিঁপড়েকাঠির দিকে নলগোড়া গেছি, ওখানে 2-4 দিন রয়েছি। এইভাবে আর কি আমাদের জীবন। তবে 60 থেকে 70টি পরিবার এখনো নৌকায়। যারা ভূমিতে ঘর বেঁধেছেন তারা তাঁবু নিয়ে, আর যাদের এখনো নৌকা আছে তারা নৌকায় করে চারিদিক ছুটেন আদি ব্যবসা করে রোজগারের খোঁজে। আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে আপনি সারা জীবন ধরে একজন বেদে নারী, আপনার কি পেশা, কিভাবে আপনার জীবন চলে? আমার জীবন ইনশাল্লাহ ভালোই চলে। আমি সিঙ্গা লাগাই, পুকুটাই, বাতের চিকিৎসা করি, ঘাসান্তর দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করি। তবে ঘাসান্তর ওষুধ দিয়ে মানুষের ক্ষতি হয়, পেটে তাবিজ তোমাক হয়, এগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করি। ইনশাল্লাহ তা আমার পরিবেশ ভালোই চলে। আমাদের বাংলাদেশের তো বেদে আছে, সবাই চাচ্ছে যে একটু জায়গা জমি করে তাদের ছেলেপান লেখাপড়া করাবে, লেখাপড়া করে তারা নিজেদের যে ব্যবসা আছে এটা চেঞ্জ করে অন্য ব্যবসায় যাবে, চাকরি বাদা করবে ছেলেরা। ফ্যামিলির ভবিষ্যৎ দেখতে চাই, যেরকম আমার ছেলে বড় হবে এবং লেখাপড়া করে শিক্ষিত হবে, চাকরি করবে, এটাই আমার স্বপ্ন। বেদেদের ভূমির আকাঙ্ক্ষা, শিক্ষার আকাঙ্ক্ষা এবং পেশা পরিবর্তনের আকাঙ্ক্ষা কত প্রবল তার দেখা মেলে সাভার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 4টি বেদে পল্লীতে। এই যে আপনাদের ঘর বাড়ি দেখছি, এই গ্রামটা, এখানে 4টে গ্রাম আপনার বংশী নদীর পাড়ে। আপনি আমাদের একটুখানি বলবেন আপনাদের এইখানে বসতি গড়ার ইতিহাস, এই নদীর সাথে আপনাদের সম্পর্ক? আমাদের নৌকাগুলি যখন বাপদাদারা নিয়ে আসতো তখন আমাদের এই নদীর পাড় দিয়ে আমাদের নৌকাগুলি থাকতো। এই নৌকাগুলি যখন দেখা গেছে যে বাংলাদেশে নালা শুকিয়ে যেতেছে, কালভার্ট হইতেছে, ব্রিজ হইতেছে, শুকিয়ে যেতেছে, এই কারণে কিছু কিছু লোকে আপনার এই সামান্য কিছু যার যার অর্থ ছিল সেই অর্থ দিয়ে গৃহস্থদের কাছ থেকে সামান্য জমি কিনে নিয়ে তারা নিজেরা ঘরের উপরে মানে ডাঙায় বসবাস করার চেষ্টা করতেছে। এইভাবেই আমাদের ইতিহাস এখন ডাঙায় উঠে গেছে। বেদেদের রাজধানী বলে খ্যাত সাভারের এই 4টি পল্লী পোড়াবাড়ি, অমরপুর, কাঞ্চনপুর ও বক্তারপুর। এসব পল্লীতে বেদেদের সংখ্যা 14,000-এর উপর। এখানকার বেদেরা মনে করেন তারা ভূমিতে স্থায়ী বসতি গড়েছেন।
যদিও এখানকার অধিকাংশ বেদে এখনও সাপ খেলা দেখানো তাবিজ কবজ, প্রসাধনী বিক্রি, দাঁতের পোকা ফেলা, শিঙা লাগানো এইসব ঐতিহ্যগত ব্যবসার জন্য ছোট ছোট দলে ভাগ হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়েন। পার্থক্য একটাই, 1-2 প্রজন্ম আগেও বংশী নদীর পাড়ে বেদীদের নৌকা ছিল, এখন তাদের নৌকা নেই। সাভারেও নৌকা ছেড়ে ডাঙায় ঘর বাঁধা সহজ ছিল না। কিছুদিন আগেও মাদক, বেকারত্ব এবং সামাজিক আরও নানা ব্যাধি সাভারের বেদী পল্লীগুলোকে জর্জরিত করে রাখত। সেখান থেকে উত্তরণের জন্য কয়েক বছর আগে এখানে তৈরি হয়েছে উত্তরণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তৈরির মূল উদ্যোক্তা একজন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, যিনি 2018 সালে এসে ডিআইজি হয়েছেন। বিশেষ করে সাভার এবং মুন্সিগঞ্জের বেদেদের সাথে মিশে তিনি তাদেরকে মাদকমুক্ত করেছেন অনেকটাই, সচেতন করেছেন, তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন এবং তাদের জন্য কিছু কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন। ছেলেবেলায় দাঁতের পোকা ফেলাই, শিঙ্গা লাগাই, সাপ খেলা দেখাই, এরকম একটি ঝুলি কাঁধে করে বাড়ির পাশ দিয়ে আমি দেখেছি শুকনো মৌসুমে কখনো কখনো হেঁটে যেতে এবং বর্ষা মৌসুমে কখনো নৌকায় করে যেতে, এরকম সুর করে তারা মানে আহ্বান জানাতো সবাইকে আর কি। তো সেই আহ্বানটা আমরা শুনেছি একসময় আমার দাদি এবং মুরব্বীরা অনেকেই তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসা নিত, টোটকা চিকিৎসা নিত, ঝুলি, কখনো কখনো তাদের দেখে ভয় পেতাম। তো সেই ভিতরের কৌতূহলটা ভেতরে আমার কাজ করেছি, মানে ছিল। তো বড় হয়ে চাকরি করতে গিয়ে যখন ঢাকা জেলার পুলিশ সুপার হয়েছি, তখন সেখানে কাজ করতে গিয়ে আমি যে বেদে সম্প্রদায় এবং তারা একটি মাদক ব্যবসায়ের সাথে ঝুঁকে গেছে যখন আমি শুনতে পাই, তখন আমার কাছে সেই আমার পুরনো স্মৃতিটা ভেসে ওঠে এবং তাদের বাস্তব অবস্থাটা কি জানার জন্য আমার ভিতরে কৌতূহল জাগে। সেই কৌতূহল থেকেই আমি তাদের সাথে মিশে যাই এবং মেশার পরে দেখি যে তাদের যে জীবন সেটি একটি আমি বলবো যে একেবারে মধ্যযুগীয় মানে অবস্থায় তারা চলছে। তাদের যে জীবন প্রবাহ সেটি আধুনিকতার কোনো ছাপ নেই এবং বর্তমান অবস্থার সাথে তারা মোটেই যায় না। এবং বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের নিয়মকানুন, বাংলাদেশের সরকার এবং সরকার প্রধান তাদের যে অ্যাটিচিউড এবং তাদের যে আদর্শ এবং দৃষ্টিভঙ্গি সেটির সাথে সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থায় তারা চলছিল, যেটি আমাকে নাড়া দেয় এবং আমার কাছে মনে হয়েছে যে একজন পুলিশ অফিসার হিসেবে, একজন সুনাগরিক হিসেবে আমার তাদের পাশে থাকা উচিত এবং আমি সেই জন্য উদ্বুদ্ধ হয়ে আমি তাদের ভিতরে কাজ করতে ব্রতী হই এবং তাদের যে বাস্তব অবস্থাটা সেটি যাতে সকলের সমান অধিকার এটির সাথে মিলে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমি কাজ করেছি সেখানে। তার এ কাজে তিনি সহযোগিতা পেয়েছেন অনেকের, আর বেদেরাও তার কথা বলেন কৃতজ্ঞ চিত্তে। আমি বেদে কমিউনিটির একজন সন্তান। আমাদের পূর্বপুরুষেরা নৌকায় বসবাস করত। আমরা অনেক পিছিয়ে ছিলাম সমাজে, আমাদের মানুষের কাছে বিভিন্নভাবে আমরা হয়তো বা দেখা গেছে যে আমাদেরকে অনেক রকমভাবে সমাজের বৈষম্যতার শিকার হতাম আমরা। আমাদের সাথে প্লেটে অনেকে খেতে চাইতো না, আমাদের সাথে অনেকে লেখাপড়া করবে স্কুলে যেতে চাইতো না, আমাদের সাথে ক্লাসরুমে একসাথে বসতে চাইতো না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের এই হাবিবুর রহমান স্যারের সহযোগিতায় আমাদের সব কিছু পরিবর্তন আসছে। আজকে আমাদের সম্প্রদায়ের ছেলেমেয়েরা পুলিশে চাকরি করতেছে। হাবিব স্যারের সহযোগিতায় আমাদের এই উত্তরণ ফ্যাক্টরি হয়েছে। এই ফ্যাক্টরিতে স্যার প্রশিক্ষণ দিয়ে আমাদের নারীদের 105 জন নারীকে প্রশিক্ষণ দিয়ে সেলাই কাজের ট্রেনিং দিয়ে এখানে ফ্যাক্টরি করে দিয়েছেন। এখন প্রত্যেকে আয় রোজগার করে মেয়েরা সংসার চালায়। ফলে এখন আর আমাদের মেয়েদের সাপ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হয় না। আপনি তো বেদে সম্প্রদায়ের একজন, আগে কি করতেন?
আগে সাপের খেলা দেখাইতাম, এখন আর দেখাবো না, এখন কাজ শিখতেছি। কাজ শিখতে পারলে বাড়ি বসে মেশিন কিনে কাজ করি। আমরা এই পোকা ফেলাইতাম না, সাপের খেলাইতে দেখাইতাম না। আগে সাপ খেলা দেখাইতেন এবং পোকা ফেলাইতেন। জি, এখন এই যে কাজ শিখতেছি, যদি কাজ শিখতে পারি মেশিন কিনে বাসায় বসে কাজ করি, আর কাজ বাইরে যাবো না। বেদেদের একটি ভাষা আছে, আছে সংস্কৃতি ও পেশার সাথে সংশ্লিষ্ট চমৎকার সব উপকরণ। তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য ব্যতিক্রমী এ পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান চিন্তা করছেন। তাদের যে ভাষাটি রয়েছে, ভাষাটি ঠার ভাষা। তারা আসলে দ্বিভাষী। আমরা বলবো যে তারা বাংলা ভাষায় কথা বলে, তারা ঠার ভাষায় কথা বলে। তারা নিজেদের ভিতরে যখন কথা বলে তখন তারা ঠার ভাষায় কথা বলে, আর বাইরে যখন হাটে বাজারে গ্রামে বা তারা গাওয়ালে যায় তখন কিন্তু তারা ঠিকই বাংলা ভাষায় কথা বলে। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে তারা যখন আধুনিক সভ্যতার সাথে তারা অনেকেই মিলিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের ভাষাটি কিন্তু কম ব্যবহৃত হচ্ছে। আমরা জানি যে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, মাতৃভাষার জন্য। তো সেই দেশে এরকম একটি জনগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাবে সেটা কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করি না। সেজন্য আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কিন্তু একটি চিঠি দিয়েছি যে সেই ভাষাটিকে যেন সংরক্ষণ করা হয়। যে বেদেরা কয়েক হাজার দলে বিভক্ত হয়ে বছরের 10 মাস সারা দেশে ঘুরে ঘুরে তাদের ঐতিহ্যগত ব্যবসা করেন, তাঁবুতে রাত্রি যাপন করেন, যারা ভূমিহীন, যাদের মধ্যে শিক্ষার আলো অত্যন্ত ক্ষীণ গতিতে প্রবেশ করছে, তাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আসবে কিভাবে? আমাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে, কিন্তু বেদেদের প্রান্তিকতারই আবার বহুমাত্রিকতা আছে। যেমন তাদের যে সনাতনী পেশা, সেটা অনেকটা অবলুপ্তির পথে, চাহিদার কারণে। চাহিদাটা নাই। 2 নম্বর হচ্ছে তারা মূলত নদী ভিত্তিক তাদের জীবনযাপন ছিল। এখন বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, নদীতে সেই অর্থে কোনো ভবিষ্যৎ নেই। তারা ডাঙ্গায় উঠে তাদের ভবিষ্যৎটা গড়ার চেষ্টা করতে চাচ্ছে, করতে হবে, কিন্তু সেখানে তাদের ভূমিহীনতার একটা প্রান্তিকতার একটা বিষয়। মূলত একটা খুবই জরুরি প্রয়োজন হচ্ছে ভূমি। এখন হয়তো তাদেরকে বিশাল ভূমি দানের বিষয় নয়, কিন্তু তাদের বাসঘর, আবাসস্থল, তার জন্য সরকারের নানা ধরনের প্রোগ্রাম আছে, গুচ্ছগ্রাম আছে। মানে এই ধরনের ভূমিহীনদের জন্য তো নানা ধরনের প্রকল্প আছে। বেদেদের জন্য সুনির্দিষ্টভাবে কিছু প্রকল্প নেওয়াটা যেতে পারে। ভূমি মন্ত্রণালয় এটা উদ্যোগ নিতে পারে, স্থানীয় প্রশাসন এটা উদ্যোগ নিতে পারে, এবং কোনো এনজিওরা ওরা বড় একটা প্রকল্প নিয়ে এখানে আগাতে পারে। এটা একটা দিক। প্রান্তিকতার আরেকটা দিক ছিল, এবং সেটা শুধু বেদেদের নয়, অন্য প্রান্তিক গোষ্ঠীরও একই সমস্যা, যে তারা অনেকটা আমাদের সামনেই ঘোরাফেরা করছে, কিন্তু তারা অদৃশ্য। পরিসংখ্যানে তাদের উপস্থিতি নাই, সরকারি নীতিতে তাদের উপস্থিতি নাই, আপনার মানুষের আলোচনার মধ্যে তাদের উপস্থিতি নেই। তো তাদের দৃশ্যমান করা খুব জরুরি। আমরা যে কাজটা করছি আমাদের সেন্টার পিপিআরসি এবং শেডের সাথে মিলে, তার অন্যতম একটা কাজ হচ্ছে এইসব প্রান্তিক গোষ্ঠীকে পরিসংখ্যানের মাধ্যমে নীতিপত্রের মধ্যে অবস্থান করে দিয়ে দৃশ্যমান করতে হবে। আর সব কিছু তো ওদের করে দেওয়া যাবে না, এবং ওরা কিন্তু শুধু সুযোগটা চাচ্ছে, অন্যদের মতো তারাও কষ্ট করবে, কিন্তু প্রবেশ করার সুযোগটা তো দিতে হবে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে পথে পথে যে বেদীদের জীবন চলে, তারা প্রান্তিক, দুস্থ এবং নানাবিধ নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মধ্যে প্রতিটি দিন অতিবাহিত করেন। বেদেরা সবাই মুসলমান ও বাঙালি। তারপরও তাদের চেহারা ও আচার বিচারে আছে আলাদা বৈশিষ্ট্য। গৃহস্থ বাঙালিদেরকে তারা বলেন গেল, আর নৌকা থেকে ডাঙায় ওঠার পরেও গেলদের কাছে তারা পরদেশীর মতো। গৃহস্থ মুসলমান ভাইদের সাথে তাদের এই দূরত্ব খুঁজবে কিভাবে? বেদেরা শুধু প্রান্তিকই নয়, শিক্ষা, পেশা ও দক্ষতা বিচারে
তারা অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এদেশের নাগরিক, ভোটার ও বাঙালি হয়েও তারা আলাদা জীবনযাপন, ভাষা, সংস্কৃতি ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে অনেকটাই ভিন্ন জগতের মানুষ। পিছিয়ে থাকা বেদেদের আলোর পথে আসতে রাষ্ট্রের যেমন জোরালো ভূমিকা থাকতে হবে, তেমনি সংখ্যাগরিষ্ঠ বাঙালিদেরকেও সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। নাগ নাগিনী জায়গায় বের হয়ে যা। না না না, পারবি না, পারবি না, বেজির সাথে পারবি না। তোর মাথায় আমি করি ঠেকাবো, তুই এখন মারা যাবি। বাইর হ নাগিনী, বাইর হ। পাতাল না, না না, এটার নাম বলে জাতি সাপ না বাবা, এটার নাম বলে বকুর সাপ, যার নাম বলে ইন্দুর গুমা। কামড় যদি দেয় কয় বাড়ি যেয়ে ঘুমা, যদি করে ফুঁস, কিন্তু অনেকের থাকে না হুঁস। দেখেন সাপটা বিরাট বড়, এটা ছিল ইন্দুরির গর্ত। এই দেখেন 24টা ডিমি থেকে ধরছি। না না না, ডিমগুলা লাল হয় না, সাদা। এই দেখেন কালা। জায়গায় বের হয়ে যা, জনগণের একটু দেখা, আনন্দ করে দেখা। খাপলা দিবি না, খাপলা দিবি না, পাহাড়িয়া নাগা, দর্শকে দেখা। না না না, পারবি না বেদির সাথে। এই দেখেন কাল, জায়গায় বের হয়ে যা, জায়গায় বের হয়ে। না না, কে বলছে দুই মাথা বাবা? এ সাপের একই মাথা। সাপটা ধরছি নবীনগর ক্যান্টনমেন্টে। এই দেখেন সাপটা ছিল ইন্দুরির গর্ত। না না, পারবি। এরা ভয়ঙ্কর সাপ বাবা, ইন্দুর খায়। এই দেখেন এটা বিনি তালে তালে পেকাম ধরবে। জনগণের আপনারা একটু দাঁড়ান, আমি নাগিনী তালে তালে সাপটা দেখাই কিভাবে।